নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং আরও একবার আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের জন্য যে আপনাদের ভালো করতেই হবে, আপনাদের আমরা ভালো রাখবো, সেটা যে কোনো সমস্যা হোক, যে কোনো ক্রিটিক্যাল প্রবলেম হোক, যে কোনো ক্রনিক ডিজিজ হোক। আর এই কথাটা আমরা বলছি আর এই কথাটা আমরা বলে যাব। আমাদের কথার সাথে এখন আপনারাও কিন্তু সায় দিচ্ছেন, কারণ এখন এটা প্রমাণিত সত্য হয়ে গিয়েছে যে এনবিপি উনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদের সত্যি ভালো রাখতে পারে। দীর্ঘদিন মেডিসিন খাওয়ার প্রয়োজনীয়তা থাকে না, অপারেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই, দামি দামি ইনজেকশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, বা একেবারে আপনার হাঁটু বা কোমর পরিবর্তন করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। শুধুমাত্র প্রয়োজনীয়তা রয়েছে যে আপনাকে মন থেকে ভালোবেসে ডাক্তারবাবুদের কথাটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর অবশ্যই যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তবেই দেখবেন একটা নির্দিষ্ট সময় পর আপনি সবার আগে উপলব্ধি করবেন যে আপনি ভালো হচ্ছেন, আপনার শারীরিক কষ্টগুলো লঘু হচ্ছে, আপনি শান্তি পাচ্ছেন, আপনি আরাম বোধ করছেন। আর এটা খুব বেশি সময় না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনি পাচ্ছেন। তাই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনার সব থেকে কাছের বন্ধু, প্রিয় বন্ধু। আজকেও কিন্তু এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলবো আপনার সমস্যা, যে সমস্যা নিয়ে আপনি হয়তো রাতের ঘুম হারিয়ে ফেলেছেন, ভাবছেন এ আর ভালো হওয়ার নয়, সারা জীবন আমাকে মেডিসিন খেতে হবে বা আমাকে অপারেশনটাই করে ফেলতে হবে। দেখুন না, সাথে থাকুন, পাশে থাকুন, কথা শুনুন। এনবিপি উনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাকে চটজলদি ভালো করবে, এই প্রতিশ্রুতি অবশ্যই এনবিপির। আজকেও এরকম কিছু সমস্যা নিয়ে আমরা কথা বলবো এবং অবশ্যই আমাদের সঙ্গে প্রত্যেকদিন উপস্থিত থাকেন অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমই ডক্টর এ হালদার। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। সমস্যা তো হাজার প্রকারের হয়, কিন্তু তার মধ্যে কয়েকটি সমস্যা উল্লেখযোগ্য সমস্যা, যে সমস্যাগুলোকে নিয়ে বারংবার আমাদের কথা বলতে হয়। তবে যে সমস্যা আপনার থাকুক না কেন, মন খুলে ডাক্তারবাবুর সঙ্গে সেই সমস্যা নিয়ে কথা বলতে পারেন। যদি মনে হয় এই সমস্যা নিয়ে তো কোনোদিন আলোচনা হয়নি অনুষ্ঠানে, আদৌ কি এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে, কথা বলুন না। বারংবার বলি, কথা বললে বড় বড় সমস্যার সমাধান কিন্তু হয়। আর ডাক্তারবাবুর কাছ থেকে একটি বড় সমস্যার সমাধান চাইবো। আমাদের এখন সব থেকে মারাত্মক সমস্যা হচ্ছে আমাদের অস্থির সমস্যা। উঠতে বসতে, হাঁটতে চলতে, নড়তে চড়তে সবেতে আমাদের সমস্যা। কারণ আমার অস্থি আমার সায় দিচ্ছে না, আমার এগেনস্টে যেন চলে যাচ্ছে। তাই অস্থির সমস্যা বাড়ার কারণ এবং এই অস্থির সমস্যা থেকে রেহাই পাওয়ার উপায় দুটোই আপনার থেকে শুনবো। একটা বয়স যখন আমাদের বাড়তে থাকে, আমাদের হাড়ের মধ্যে যে মিনারেল এবং ক্যালসিয়াম দরকার সেটা কিন্তু প্রপারলি আসছে না। কারণ হচ্ছে আমাদের ডায়েট। আমরা কিন্তু এখন ডেলিকার লাইফস্টাইলটা এমনই হয়ে গেছে যে আমরা তাড়াহুড়োর মধ্যে যতটুকুনি ক্যালসিয়াম দরকার একটা শরীরেতে কিংবা বিভিন্ন রকমের মিনারেল যে দরকার সেগুলো কিন্তু আমরা ফুডের মাধ্যমে ঠিকঠাক মতো ইনটেক করছি না। তো তার ফলে কি দেখা যাচ্ছে যে যত বয়স বাড়ছে সেই ক্যালসিয়াম এবং মিনারেলগুলো আস্তে আস্তে কমতে থাকছে এবং সেটা আস্তে আস্তে টার্ন করছে অস্টিও আর্থারাইটিসের দিকে, যেখানেতে কি হয় আমাদের বিগ জয়েন্টগুলো এফেক্টেড হয়। যেমন আমাদের হাঁটু, শোল্ডার, আমাদের নি জয়েন্ট, এই জিনিসগুলো হচ্ছে মেনলি এতে এফেক্টেড হচ্ছে এবং আস্তে আস্তে কি হচ্ছে দেখা যায় সেখানেতে ক্ষয় হচ্ছে। স্টার্টিংটা হলো একটা ব্যথার নিয়ে, কিন্তু আমরা প্রপারলি সেটাকে আমরা গাইড করি না, প্রপারলি সেটার আমরা ট্রিটমেন্টে যাই না। তখন কি হয় ওটা আস্তে আস্তে ওটা বাড়তে থাকে এবং দুটো হাঁটুর যে গ্যাপ সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে এবং ভেতরের যে ফ্লুইডটা থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো সেই সময়তেই আমাদের হয় সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। আর ট্রিটমেন্টের অবশ্যই আছে, অন্যান্য জায়গাতে আমরা বহু দেখেছি যে 5 বছর 6 বছর ধরে ট্রিটমেন্ট করছে, সেটা নয়। আমরা যে ট্রিটমেন্টটা দিই আমরা শুরুতে এক্সরে রিপোর্ট দেখে বলে দেবো যে আপনার কতদিন লাগবে, এটা সময় লাগবে ভালো হতে, সেটা আমরা স্টার্টিংয়েই বলে দেবো। সেটা 2 মাস হোক, 3 মাস হোক, 4 মাস হোক, যেরকম কন্ডিশন নিয়ে আপনি আসবেন সেরকম কন্ডিশনের ওপর, এবং যে টাইম বলবো সেই টাইমের মধ্যে দেখবেন আপনি পুরোপুরি সুস্থ আছে, সেটা আপনি ফিজিক্যালি বুঝতে পারবেন এবং আপনার এক্সরে রিপোর্ট করলেই বোঝা যাবে আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে। একদম, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই থাকবো, আলোচনায় ফিরবো। তবে তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি শেওড়াফুলি থেকে বলছিলাম। শেওড়াফুলি থেকে বলুন, কি প্রবলেম? বলছি মানে আমি বেশি হাঁটা চলা করে একটু কিছুক্ষণ ধরে হাঁটলে আমার মানে প্যালপিটেশন হয় আর কি। প্যালপিটেশন হয়? হ্যালো। হ্যাঁ আচ্ছা। বলুন। বলছেন? আপনার হ্যাঁ, বয়সটা হ্যাঁ, কত? একদম।
অ্যালোপ্যাথি আছে নাকি বলছি? বয়স কত তোমার? তোমার বয়সটা কত? 29। 29। আচ্ছা, আপনি কি এমনি কোনো রকম ওষুধ খান, অ্যালোপ্যাথি কোনো ওষুধ খান বা অন্য কোনো রকম রোগের জন্য? আমি গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য একটা লিকুইড খাই। আচ্ছা, এছাড়া আপনার অন্য কোনো রকম সমস্যা নেই, তাই তো? না, আদার কোনো ওষুধ খাই না। আচ্ছা, দেখুন, মাঝে মধ্যে মাথা যন্ত্রণার জন্য পেন কিলার। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি। উনি যেটা বলছেন যে ওনার হাঁটতে গেলে একটু প্যালপিটেশন হয়, তো এটার কারণ অনেকগুলো ক্ষেত্রে হতে পারে। এক হচ্ছে যদি ওনার কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইড বাড়ে তাহলে কিন্তু এটা হতে পারে। যদিও ওনার বয়স 29, এখানেতে সেটা হওয়ার কথা নয়, কিন্তু তবুও আজকালকার কোন বয়সে যে রোগ আসছে সেটা এখন কেউই কিছু বলতে পারছে না। তাই আপনার থরলি একটা চেক আপ দরকার, আপনার হার্টের একটা ইসিজি রিপোর্ট দরকার। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি কোনো রকম প্রেসক্রিপশন আপনার থাকে বা কোনো রকম যদি ওষুধ আপনি খান সেগুলো নিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ আপনার প্রপারলি ট্রিটমেন্টের দরকার। তার আগে দরকার ডায়াগনোসিস, কারণ ডায়াগনোসিস যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে কিন্তু রোগের জন্য আপনাকে আজীবন ওষুধ খেতে হবে না। তাই কিছু রিপোর্টস আপনার প্রয়োজন আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনার কাছাকাছি যে সেন্টার হবে সেই সেন্টারে এসে একবার যোগাযোগ করুন, আমরা বলে দেবো আপনাকে কোন পথে এগোলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। একদম। তবে ডাক্তারবাবু খুব খাঁটি একটা কথা বলেছেন যে কোন বয়সে যে রোগ আমাদের কোন দিকে বাঁক নিচ্ছে সেটা কিন্তু সত্যি এখন বোঝা যায় না। আগে বয়স ছিল কোনো সমস্যার জন্য, কিন্তু এখন কোনো বয়স নেই। বিশ্বাস করুন, ডাক্তারবাবুরা যারা এত দিন ধরে রোগকে নিয়ে ঘাটাঘাটি করছে, কাজ করছে, তারাও মাঝে মাঝে চেম্বারে অবাক হয়ে যায় যে এত অল্প বয়সে এই সমস্যা হচ্ছে। তাই সচেতনতা বাড়াতে হবে একেবারে ছোটবেলা থেকে। কে আছেন একটু শুনবো। নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি অ্যাকচুয়ালি মিদনাপুর থেকে বলছি। তো অ্যাকচুয়ালি আমার মায়ের এখন কোমরের খুব সমস্যা হচ্ছে আর কি। তো আচ্ছা, মায়ের বয়স কত? আপনার ধরুন ওই 40 প্লাস, আপনার হচ্ছে 42 বা 43 এরকম। ও, খুব বেশি বয়স না, কিন্তু কোমরে সমস্যা হচ্ছে। কোনো ডক্টর দেখিয়েছেন? কোনো রিপোর্ট করেছেন? হ্যাঁ, রিপোর্ট হয়নি, এমনি টুকটাক ওষুধ খাওয়া হয়। আর হচ্ছে আপনাদের এই প্রোগ্রামটা আমি প্রায় দেখি আর কি। তো আজকে উনি হাড় নিয়ে বলছেন, তো খুবই ভালো লাগলো। আমি যদি জেনে নিই যে ব্যাপারটা কিভাবে কি ওটা ইয়ে হবে। দেখুন, যেটা মেন জিনিস হচ্ছে আপনি এই যে বলছেন যে আমি ডক্টর দেখাইনি কোনো, কিন্তু আমি ওষুধ খাচ্ছেন, তাহলে সেই ওষুধটা আপনি কোথা থেকে খাচ্ছেন? কোনো কি ওষুধের দোকানে গিয়ে বলছেন আমার ব্যথা হচ্ছে আমাকে ওষুধ দিন আর সেটা খাচ্ছেন? দোকান থেকে বলে ওষুধ কিনে খাচ্ছো, তা খাওয়াচ্ছ মাকে, তাই তো? ঠিকই বলেছেন, কিন্তু আমরা তো ঠিকই বলেছি, কাজটা কি তুমি ঠিক করছো সেটাই ডাক্তারবাবু থেকে শুনবো। এটাই আমরা জানার জন্য জিজ্ঞাসা করলাম, কারণ এই যে আমি স্টার্টিং করেছিলাম যে আমাদের অল্প একটু ব্যথা হয়, সেখান থেকে কি করি আমরা কোনো ডক্টর দেখাই না, প্রপার কেন কি কারণে ব্যথাটা আসছে শরীরে সেটার আমরা কোনো রকম ডায়াগনোসিস করি না। না করে কি করি আমরা দোকানে যাই, একটা করে পেন কিলার দেয়, পেন কিলার খাই, কিছুদিন ভালো থাকবেন, তারপর আবার যে কেসেই আবার আপনাকে একটা স্ট্রং পেন কিলার খেতে হবে। কিন্তু এই পেন কিলারগুলো খেয়ে খেয়ে আপনার কিন্তু লিভারের সমস্যা আস্তে আস্তে বাড়বে, সেখান থেকে কিন্তু কিডনির সমস্যাও বাড়বে। তাই সে কারণে বলবো যে এইভাবে আপনি একটা রোগকে নিয়ে ছেলেখেলা করবেন না, কারণ একটা স্টেজে গিয়ে এমন জায়গায় পৌঁছবেন উনি কিন্তু একদম হাঁটাচলা করতে পারবেন না, একদম বেড রিডেন্ট হয়ে যাবে। তো প্রপারলি ওনার ডায়াগনোসিসটা দরকার, যে ওনার কোমরেতে একটা এক্সরে করানো দরকার, ওখানেতে ক্ষয় হয়েছে কিনা, গ্যাপটা কতটা আছে, ওখানেতে খুব কমে গেছে কিনা গ্যাপটা। ট্রিটমেন্ট তো অবশ্যই আছে, আমরা বারবারই বলছি আমরা কোনো ট্রিটমেন্টই 1 বছর 2 বছর ধরে করি না। আপনি স্টার্টিংয়ে ওনাকে আগে ডায়াগনোসিসটা করতে হবে। মেদিনীপুরে অনেক জায়গায় আমাদের চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, যে এসে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা বলে দেবো যে কত তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন এবং আপনাকে কোন পথে গেলে আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। একদম। আসলে মেডিসিন সবগুলোকে ঝালমুড়ির দোকান ভাববেন না, যে গেলাম আর কিনলাম আর খেয়ে ফেললাম, একদম নয়। প্রত্যেকটা মেডিসিন কাজের, কিন্তু সেটা আপনার জন্য কাজে সেটা কে বলেছে? বলবেন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই মেডিসিন খাবেন না তৌবি আচ্ছা, কিন্তু ডক্টরকে না জিজ্ঞাসা করে না জেনে কোনো মেডিসিন আপনি গিলবেন পর্যন্ত না, এটা আপনার জন্য বিষের মতন কিন্তু কাজ করতে পারে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ ম্যাম, গুড ইভিনিং। নমস্কার, বলুন কে বলছেন? আমি ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে বলুন, কি প্রবলেম? বয়স কত? মানে আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানবো। তার বয়স কত? 14 প্লাস। 14 প্লাস।
14 ছোট্ট, আচ্ছা বলুন কি হচ্ছে ওর প্রবলেম? হ্যাঁ, ওর মানে 5-6 বছর ধরে খুসখুসে কাশি, মানে প্রতি বছরই কাশিটা হয়। প্রতি বছর কি পার্টিকুলারলি কোনো টাইমে হয় না সারাক্ষণই থাকে? না, পার্টিকুলার একটা টাইমই হয়, মানে এরকম সিজনেই হয়। আচ্ছা, তো এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছেন? ট্রিটমেন্ট মানে কি, মানে মেডিসিন খাওয়ানো হয়, মানে প্রতি বছরই মেডিসিন খাওয়ানো হয়, তারপর ঠিক হয়ে যায়। ওই বছরের জন্য আপাতত ঠিক হয়ে যায়। ওনার কি কোনো রকম অ্যালার্জি রিপোর্ট করিয়েছেন? অ্যালার্জি আছে? না না, ওর অ্যালার্জি রিপোর্ট করানো হয়েছিল। হ্যাঁ, আর বুকের কোনো রকম এক্সরে করিয়েছেন? বুকের না না। ঠিক আছে, শুনতে থাকুন আপনি, আমি বলে দিচ্ছি। কারণ এই বয়সে যে একটা খুসখুসে কাশি ওনার থাকছে, সেটা হচ্ছে পার্টিকুলারলি একটা সিজনেতে, পার্টিকুলারলি একটা সময়েতে। তাহলে ওনার মধ্যে ওনার কি রিপোর্ট অ্যালার্জির করানো হয়েছে সেটা জানি না, তবে এটা দুটো কারণে হয়। একটা, যদি ওনার চেস্টে কোনো রকম ইনফেকশন থাকে, সেটা একটা পার্টিকুলারলি সময়েতে এসে সেটা ট্রিগার আপ হয়, তখন কিন্তু সেখান থেকে একটা কাশি আসতে পারে। না হলে ওনার অ্যালার্জি যদি শরীরের মধ্যে থাকে, এবার কি রিপোর্ট করেছেন সেটা একবার দেখতে হবে, কারণ আইজি রিপোর্ট এর জন্য করতে হয়। সেটা যদি আপনার নর্মাল থাকে তো চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু এই আইজি লেভেল যদি বেশি থাকে, সেখান থেকে একটা পার্টিকুলারলি সময় কাশিও আসবে, এবং যদি এটা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করা হয়, তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে যে বুকের লাংসের একটা ইনফেকশনকে বাড়াবে, লাংসের ওপর এফেক্ট করবে। তাই অবশ্যই এই জিনিসগুলোকে একবার দেখতে হবে। তো আপনি ঘাটাল থেকে বলছিলেন, আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনাকে বলে দেবে আপনার কাছেই যে সেন্টারটা হবে সেখানেতে একবার আসুন, ওনাকেও নিয়ে আসুন। আগে যদি কোনো রকম কিছু রিপোর্টস থাকে সেগুলো একবার আনুন, আর কোনো রকম রিপোর্টসের দরকার আছে কিনা সেটা আমরা দেখে বলে দেবো। ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু এটাকে নিয়ে অবহেলা করবেন না, কারণ যদি অ্যালার্জি অনেক বেশি থাকে, লাংসে যদি কোনো রকম ইনফেকশন থাকে, তাহলে শুরুতে যদি ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে না হয়, ভবিষ্যতে কিন্তু ওনার শ্বাসকষ্ট পর্যন্ত আসবে। এবার তখন কিন্তু অন্য লেভেলে চলে যাবে, সেখান থেকে অন্য বড় বড় অনেক রোগের দিকে টার্ন করবে। তাই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একবার যোগাযোগ করুন, আমরা বলে দেবো আপনি কীভাবে সুস্থ থাকবেন। একদম ঠিক কথা। আর যে কোনো সমস্যার জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে। যে জ্বর, সর্দি, কাশি ভাবছেন, এর জন্য আবার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এত বড় একটা সংস্থা, সেখানে আমাকে যেতে হবে? অবশ্যই যেতে হবে। সংস্থাটি বড়, আপনাদের জন্য কিন্তু হয়েছে। শুধু ভাববেন না যে গেলে আমার প্রচুর খরচা হবে, খরচা খুব আপনার সাধ্যের মধ্যেই, কিন্তু ট্রিটমেন্টটা হয় অনেক বড়, অনেক বিশাল। তাই অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, এবং পাশাপাশি কোন চেম্বারে কোন ডক্টরকে আপনি পাচ্ছেন সবটাই যতটা সম্ভব বলে দেওয়ার প্রচেষ্টা আমি কিন্তু করব। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ, কথা বললে শুনতে পারবো। কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? দক্ষিণ দিনাজপুর থেকে। বলুন প্রবলেম, ডাক্তারবাবু শুনছেন। ফ্যাটি লিভারের সমস্যা আছে, আপনি রিপোর্ট করেছেন, তারপরে ধরা পড়েছে? আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েছে। আচ্ছা, আপনি এটার জন্য কি কোনো ওষুধ খাচ্ছেন? আপনি এখন কি এটার জন্য কোনো ওষুধ খাচ্ছেন? ভালো লাগে তো থেকে দেখা করে হয়েছি। আমি রায়গঞ্জে নাম লিখেছিলাম, আমার এখানে মানে অসুবিধার জন্য যেতে পারি না। আচ্ছা, আচ্ছা দিদি ভাই, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। টিভির সামনে থাকুন, টিভির সামনে। হ্যাঁ, উনি যেটা বলছেন ফ্যাটি লিভার, এখন ওনার যেটা হচ্ছে যে ব্যথা মাঝে মাঝে আসছে। তো ফ্যাটি লিভারটা কিন্তু খুব খারাপ জিনিস, কারণ এটাকে যদি আমরা ফেলে রাখি, একটা স্টেজে গিয়ে কিন্তু লিভারের সিরোসিস পর্যন্ততেও টার্ন করতে পারে। ফ্যাটি লিভারে আপনার যেটা হচ্ছে সেটা ব্যথা যেমন আস্তে আস্তে বাড়বে, সেরকম কিন্তু যদি এটাকে ফেলে রাখেন, আপনার কিন্তু খিদে একদমই চলে যাবে, আপনার কোনো খাবারের কিন্তু হজম হবে না ঠিকঠাক। তো সেখান থেকে কিন্তু একটা গ্যাস ফর্ম করবে এবং সারাক্ষণ একটা অস্বস্তি থাকবে। তাই হ্যাঁ, ট্রিটমেন্ট অবশ্যই আছে। নাম যদি আপনি লিখে থাকেন তাহলে এসে যোগাযোগ করুন, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি ওষুধ খাবেন, ট্রিটমেন্টের মধ্যে থাকবেন, ততক্ষণ কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন না। কারণ অন্যান্য জায়গায় আপনাকে কি করবে, আজীবন আপনাকে ওষুধ খাইয়ে যাবে, বলবে এই ওষুধটা আপনাকে পুরো লাইফ খেতে হবে। কিন্তু আমরা কোনো ওষুধই আমরা পুরো লাইফ আমরা খাওয়াই না।
শুরুতে আপনি যে রিপোর্টটা করেছেন সেটা একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই যে আপনার ফ্যাটি লিভারটা স্টেজ কোনটা আছে, 1, 2 কিংবা 3। সেটা দেখার পর আপনাকে পার্টিকুলারলি টাইম বলে দেওয়া হবে যে এটা 2 মাস লাগবে কি 3 মাস লাগবে। আপনি দেখবেন ঠিক ওই 2 থেকে 3 মাসের মধ্যেই আপনি সুস্থ হয়ে গেছেন। এবং সেটা আমরা শুধু মুখে বলবো না, আপনি এখন যে রিপোর্টটা আমাদের কাছে নিয়ে আসবেন, ঠিক যে টাইমটা দেওয়া হবে তারপরে আমরা আবার একটা রিপোর্ট করাবো, এই আলট্রাসোনোগ্রাফিও করাবো। সেখানে আপনি ম্যাচ করে নেবেন যে আগে আপনার লিভারের সাইজটা কত ছিল বা ফ্যাটি লিভার ছিল, এই রিপোর্টেতে আপনার সেই ওয়ার্ডটা আছে কি না। একদম। আর পাশাপাশি আমাদের সকল বন্ধুদের জন্য বলবো যারা এই মুহূর্তে টিভির সামনে অনুষ্ঠান দেখছেন, যারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কতগুলো সেন্টার রয়েছে, শুধুমাত্র কলকাতা নয়, শুধুমাত্র হাওড়া নয়, প্রত্যেকটি জেলাতে পৌঁছে যাচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কেন বলুন তো? কারণ মানুষ ভালো হচ্ছে, আর যখন মানুষ ভালো থাকেন তখন চাহিদা কিন্তু বাড়ে, আর সেই চাহিদাকে তাগিদ করেই কিন্তু ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন কলকাতা থেকে এত দূরের দূরের চেম্বারগুলোতে। পরিশ্রম অনেক বেশি কিন্তু চিকিৎসকদের হচ্ছে আপনাদের আরামে রাখার জন্য, আপনাদের ভালো রাখার জন্য। তাই বাড়ি থেকে বেরিয়ে এসে আপনার কাছাকাছি চেম্বারে পৌঁছে যাওয়ার দায়িত্বটা আপনার। আর এটাও যদি আপনি করে না উঠতে পারেন তাহলে অসুস্থ হয়েই আপনাকে কিন্তু সারা জীবন থাকতে হবে, এটা নিশ্চিত। চট করে বলবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37। এই দুটি ফোন নাম্বার নোট করতে থাকুন এবং এই দুটি ফোন নাম্বার থেকেই কিন্তু আপনারা জানতে পারবেন কবে কোথায় চেম্বার রয়েছে, আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে, সেখানে কোন চিকিৎসক যাচ্ছে, কবে যাচ্ছে, কটা থেকে কটা পর্যন্ত তিনি থাকছেন এবং অ্যাড্রেসটাও আপনাকে বলে দেওয়া হবে। পাশাপাশি বলে রাখি, সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা, তাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে সোমবার করে, মঙ্গলবার শিবপুর চেম্বারে কিন্তু পাচ্ছেন, বুধবার করে বালচিগুড়িতে পাচ্ছেন এবং পাশাপাশি শোভাবাজার চেম্বারে কিন্তু উনি থাকছেন। আপনারা বৃহস্পতিবার করে আমতলা চেম্বারে কিন্তু ওনাকে পাচ্ছেন, শুক্রবার করে বেলুড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন, শনিবার করে খিদিরপুর চেম্বারে পাচ্ছেন এবং রবিবার কিন্তু ল্যান্সটাউন চেম্বারে ডক্টর বি শর্মা কিন্তু থাকছেন। পাশাপাশি ডক্টর এন ভট্টাচার্য, ওনাকে পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে শুক্রবার করে, ল্যান্সটাউনে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মঙ্গলবার করে এবং আপনারা বেলুড় চেম্বারে ওনাকে কিন্তু পাচ্ছেন সোমবার করে। এর পাশাপাশি ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু বৃহস্পতিবার করে কিন্তু ল্যান্সটাউন চেম্বারে কিন্তু অবশ্যই পাচ্ছেন। তার পাশাপাশি অন্যান্য চিকিৎসকরা কলকাতা বা হাওড়া ছাড়া আর কোন কোন চেম্বারে থাকছে সেটাও একটু জানিয়ে রাখবো। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মেছেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর এই চেম্বারগুলোতে কিন্তু পাচ্ছেন। অবশ্যই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু পৌঁছতে হবে। ডক্টর এ হালদার আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। ডাক্তারবাবুকে কিন্তু অনেকগুলি চেম্বারে পাচ্ছেন, যেমন হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ এই চেম্বারগুলোতে কিন্তু পাচ্ছেন। দিল্লিতে কিন্তু এ মাসে আবারও চেম্বার রয়েছে, দিল্লিতে এ মাসে আবারও কিন্তু চেম্বার রয়েছে। দিল্লি থেকে যারা অনুষ্ঠান দেখছেন বা আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি দিল্লিতে থাকেন, তাদের জানিয়ে রাখবেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার কিন্তু এ মাসে দিল্লিতে রয়েছে। পাশাপাশি বলবো, ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটিতে কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বাংলাদেশের চেম্বারটিও বলবো যে বাংলাদেশে কিন্তু আবারও ডাক্তারবাবুরা পৌঁছে যাচ্ছে, কারণ বাংলাদেশ অনেক দিনের চাহিদার একটা জায়গা কিন্তু ছিল, সেই চাহিদাকে কিন্তু ফুলফিল করেছে এনবিপির চিকিৎসকেরা। একবার অলরেডি কিন্তু ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর বি শর্মা এবং ডক্টর এ হালদার কিন্তু বাংলাদেশে পৌঁছে গিয়েছেন। ডাক্তারবাবু, আবারও পরিকল্পনা রয়েছে, একটু শুনবো সেই পরিকল্পনা। আমরা আগে থেকেই অনেক দিন থেকেই ওখান থেকে রিকোয়েস্ট আসছিল যে ওখানেতে যাতে প্রতি মাসে একবার অন্তত ওখানেতে আসা যায়। তো আমরা ফার্স্টবার গেছিলাম, ফার্স্টবার অনেক পেশেন্ট আমরা ওখানেতে দেখেছি এবং ওনারা বারবার ধরে আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে এটা যেন গ্যাপ না হয়, কারণ আমরা শুনেছি আমরা কলকাতায় এসে ট্রিটমেন্ট নিয়ে আসি তো ওনাদের পক্ষে অনেকটা প্রবলেম হয়ে যায়। তাই আমরা এখন থেকে ঠিকই করে নিয়েছি যে প্রত্যেক মাসে একবার করে আমরা বাংলাদেশ যাব। ডেটটা এখানেতে বলে দেওয়া হবে। এই মাসে যেটা আছে সেটা হচ্ছে 28 তারিখে আমরা ওখানেতে পেশেন্ট দেখব। অবশ্যই যারা দেখাতে চান একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, কারণ অগ্রিম বুকিং না করলে, আগে থেকে বুকিং না করলে ওখানেতে দেখাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ এমনি প্রচুর ভিড় হয় এবং আমাদের টাইমটা অনেকটা কম থাকে। আগের বারে যেমন অনেকটা টাইম হাতে নিয়ে গেছিলাম, এবারে কিন্তু টাইমটা অনেক কম, কারণ আমাদেরকে অন্যান্য চেম্বারও অ্যাটেন্ড করতে হবে। তাই 28 তারিখে আমরা থাকছি ওখানেতে। হেল্পলাইন নাম্বারে একবার ফোন করে নিন, আপনাকে অ্যাড্রেস এবং টাইমটা ওখান থেকে বলে দেবে।
পাশাপাশি ব্যাঙ্গালোরেও কিন্তু যাওয়ার পরিকল্পনা রয়েছে এনবিপির চিকিৎসকদের, তবে কবে, কোন মাসে, কত তারিখে সবটা আমরা অনুষ্ঠান থেকে কিন্তু বন্ধুদের কিন্তু জানিয়ে দেবো। পাশাপাশি আমরা অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, একটা বড় সাবজেক্ট, এত সংক্ষিপ্ত সময় আলোচনা করা সম্ভব নয়, তবে শুধুমাত্র ডাক্তারবাবু থেকে এটা জানবো, যদি আপনার চিকিৎসক আপনাকে খুব কড়া কিছু মেডিসিন খাওয়াচ্ছে এবং তারপর যখন কাজ হচ্ছে না, বড় বড় ইনজেকশন দিচ্ছে, তারপরে যখন কাজ হচ্ছে না, তখন আপনার অপারেশন করে একেবারে হাঁটু বা কোমর বদলে ফেলতে বলছে, তবে আপনি কি করবেন? সেগুলোই করবেন নাকি এনবিপির কাছে অন্য কোনো উপায় রয়েছে, সেটাও একটু শুনবো। আচ্ছা, আপনি ফোনটা নিয়ে নিই, তারপর অবশ্যই আলোচনায় ফিরছি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পারমিতা বলছি। পারমিতা, কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে, বলুন কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম বলতে একটাই, এই মোটামুটি 2-3 বছর ধরে আমার চুল পাকা, মানে চুল পেকে যাচ্ছে বলতে কি, তখন একটু কম ছিল, একটা দুটো এরকম ছিল, চুলের মাঝখানে ছিল একটা দুটো, সেগুলো তো দেখা যেত না, কিন্তু এখন না ওই জিনিসটা আরো বেড়ে যাচ্ছে। বলতে গেলে মানে পুরো চুলটা পাকছে না, হেয়ারের না মানে ওই গোড়া থেকে কিছুটা অংশ একটু পেকে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে, আর বাকি চুলটা আবার কালো রয়েছে, এইরকম। আপনার বয়স কত বললেন? 27। 27? হ্যাঁ। আচ্ছা, আপনি কি এর আগে লিভারের জন্য কোনো রকম ওষুধপত্র কিছু খেতে হয়েছিল? লিভারে কোনো সমস্যা ছিল আপনার? লিভারের সমস্যা হয়তো একটু আছে, কারণ আমার সবসময় ডেলি পটি ক্লিয়ার হয় না, একটু মাঝে মাঝে এটার জন্য আমার প্রবলেম হয়, কিন্তু কোনো মেডিসিন আমি এখন অবধি লিভারের জন্য, এক্স্যাক্টলি লিভারের জন্য কোনো মেডিসিন আমি এখন নিই। দেখুন, আপনাকে যেটা করতে হবে সেটা বলে দিচ্ছি, যে আপনাকে ফার্স্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে লিভারের কোনো রকম প্রবলেমস আপনার আছে কিনা, কিংবা কোনো রকম ফ্যাটি লিভার আছে কিনা। কারণ চুলের যে সমস্যাটা বললেন, এটা আমরা বারবারই বলি, এটা দুটো কারণে হয়। একটা, যদি লিভারের কোনো রকম সমস্যা থাকে তাহলে সেখান থেকেই চুলের প্রবলেমটা আসতে পারে। এছাড়া আপনার যদি শরীরে কোনো রকম অ্যালার্জি থাকে, তো সেখান থেকে ওই জিনিসটা আসতে পারে। তো আগে আমাদেরকে দেখে নিতে হবে যে এক্স্যাক্ট আপনার কোন প্রবলেম আছে, সেটা দেখার পর সেটাকে আগে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। তারপর চুলের জন্য তো আলাদা করে আমাদের মেডিসিনস আছে, আলাদা করে শ্যাম্পু আছে, অয়েল আছে, সেটা আমরা দেখার পরই, প্রপার রিপোর্ট করার পরই আপনাকে অ্যাপ্লাই করতে বলবো। তো সেই কারণে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাকে বলে দেবে আপনার কাছে কোন সেন্টার হবে, সেই সেন্টারেতে আসুন। যদি আপনার আগে কোনোদিনও কোনো রোগের জন্য আপনি ট্রিটমেন্ট করে থাকেন, সেই সমস্ত কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই, ডায়াগনোসিসটা করে নিই। তারপরে দেখবেন আমরা একটা নির্দিষ্ট টাইম বলে দেবো, সেই টাইমের মধ্যেই দেখবেন আপনার চুলের যা সমস্যা আছে সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। একদম, স্কিন বা হেয়ারের সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হয় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে আমরা এতটুকুতে তো সন্তুষ্ট নই, আরও বেশি কিছু চাই, এবং এই চাহিদা থেকে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকের রিসার্চ কিন্তু চলছে এবং আরও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা অ্যানাউন্স করব আমাদের এই অনুষ্ঠান থেকেই, তাই সবসময় অনুষ্ঠানের সাথে থাকবেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি ভবানীপুর থেকে বলছি। ভবানীপুর থেকে বলছেন, বলুন কি প্রবলেম? প্রবলেম বলতে আমার মায়ের একটা প্রবলেম হচ্ছে, মাঝের মধ্যে আর কি মাথা ঘুরছে, সেই সময় যদি মিষ্টি জল এবং চিনির জল বলুন বা মাজা ফাটা খেয়ে নেন, তখন সেই মুহূর্তে প্রবলেমটা ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, ওনার কি সুগার আছে? হ্যাঁ, সুগার আছে, সুগার চেক করানো হয়েছিল, এবার সুগারটা একটু বাড়া রয়েছে। আচ্ছা, কত বছর আছে সুগার? থাইরয়েডও রয়েছে। সুগারটা কত বছর আছে? সুগারটা ধরে নিন 3.5 বছর। 3.5 বছর। তো সুগারের জন্য যে ট্রিটমেন্ট করছেন তাতে কি কন্ট্রোলে থাকছে? না, সুগার কন্ট্রোলে থাকছে না, থাইরয়েডটাও আপ ডাউন করছে। থাইরয়েডেরও ওষুধ চলে তো? হ্যাঁ, থাইরয়েডের ওষুধ স্টেডি চলে। প্রেশারের জন্য ওষুধ চলে? হ্যাঁ। আচ্ছা, দেখুন, আপনার যে প্রবলেম বলছেন মাথা ঘোরা, এটা অনেকগুলো কারণের জন্য হয়। সুগার যদি বাড়ে কিংবা ওই সময় যদি ফল করে, সাডেন যদি ফল করে, সেই জন্যও কিন্তু একটা মাথা ঘোরা থাকতে পারে। তার সাথে সাথে যেহেতু উনি প্রেশারের ওষুধও খেয়ে যাচ্ছেন, প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা সেটা একবার দেখতে হবে, কারণ প্রেশার যদি কন্ট্রোলে না থাকে সেখান থেকেও মাথা ঘুরতে পারে। তো ওনার যেহেতু 3টেই বড় রোগের জন্য অলরেডি উনি ওষুধ খাচ্ছেন, তো এখান থেকে যে কোনো কারণেই একটা আসতে পারে, তো সেটা আগে দেখে নিতে হবে। আর সুগার যেহেতু আপনার কন্ট্রোলে থাকছে না, তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনি যে ট্রিটমেন্টটা করছেন সুগারের জন্য সেটা কিন্তু প্রপার হচ্ছে না। কারণ নয় আপনাকে বলবে যে আজীবন ওষুধ খেয়ে যান, কিন্তু যদি এরকমই সুগারের লেভেলটা থাকে তাহলে কিন্তু এখান থেকে বিভিন্ন অর্গান এফেক্ট হবে।
তাই সেই কারণে বলবো যে সুগারের আমরা যে ট্রিটমেন্টটা করি, আমরা বারবারই বলি যে সুগারের জন্য ওষুধ আজীবন খেতে হবে না। একটা সার্টেন পিরিয়ড আমাদের একটা কোর্স থাকে, সেই কোর্সের মধ্যে আমরা সুগারটাকে কন্ট্রোল করি এবং প্যাঙ্কিয়াসটাকে আমরা ঠিক করি। কারণ এই সুগারের পেছনে কারণ হচ্ছে প্যাঙ্কিয়াস থেকে আমাদের যে ইনসুলিনটা বেরোচ্ছে সেটা আস্তে আস্তে কমে যায়, তার কারণে কিন্তু আমাদের শরীরেতে ব্লাড সুগার লেভেলটা বাড়ে। কিন্তু যদি আমরা প্যাঙ্কিয়াসটাকে ঠিক করতে পারি, ইনসুলিনের ফর্মেশনটা যদি ঠিক করতে পারি, তখন কিন্তু সুগার লেভেলটা আলটিমেটলি কমবে। এবং একবার যদি প্যাঙ্কিয়াসটা ঠিক হয় তো সেই সুগারের জন্য কিন্তু আপনাকে কখনোই ওষুধ খেতে হবে না। এবং যেটা আমরা করি, আমরা একটা সাডেন পিরিয়ডের মধ্যে ওনাকে ট্রিটমেন্ট করব এবং তারপরে ঘরোয়া কিছু উপচার বলে দেওয়া হবে, সেইটাকে মেনটেন করবেন, দেখবেন সুগারের জন্য ওষুধ লাগছে না। আর এই মাথা ঘোরার কথা বললাম, মাথা ঘোরার বিভিন্ন রকম কারণ থাকে, তার জন্য কিছু টেস্টের প্রয়োজন আছে। একটু কোলেস্টেরলটা দেখতে হবে, একটু ট্রাইগ্লিসারিডটা দেখতে হবে, সেইটা দেখার পরই আমরা বলতে পারবো। ট্রিটমেন্ট অবশ্যই আছে, এইটা যে আপনাকে আজীবন খেতে হবে, কিন্তু একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। যা যা ওনার রিপোর্টস আছে, যা যা প্রেসক্রিপশন আছে, সেইগুলো একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই। কারণ না দেখা পর্যন্ত আমরাও বলতে পারছি না যে ওনার কি কারণের জন্য জিনিসটা হচ্ছে এবং এটার জন্য কতদিন সময় লাগবে। একদম, আসলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু সব ধরনের রোগের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। তার মধ্যে এত মানুষের যে ভিড় থাকে, সুগার, থাইরয়েডের মতন সমস্যা বা যে কোনো ক্রনিক ডিজিজ এবং তার পাশাপাশি আর্থারাইটিসের সমস্যা, যেটা আমাদের আলোচ্য বিষয়, এবং তার সাথে কিন্তু আমরা বলবো যে পেট সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে সব থেকে বেশি কিন্তু আমরা কিন্তু ফোন পাই। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো থাকতে হলে আপনাদের একমাত্র উপায় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। তাই যে কোনো ক্রনিক ডিজিজ বা ক্রিটিক্যাল সমস্যার জন্য আপনাদের ভরসা কিন্তু এনবিপি, তাই যোগাযোগ কিন্তু অবশ্যই করতে হবে। ডাক্তারবাবুকে যে প্রশ্নটা করেছিলাম যে ইনজেকশন বা অপারেশন যদি আপনি পছন্দ না করেন, তখন এনবিপিতে কি কোনো উপায় রয়েছে? দেখুন, আমরা যে পেশেন্ট দেখি, আমরা বারবারই বলি যে ফার্স্ট স্টেজে অস্টিওআর্থারাইটিস বা যে কোনো রকম রোগ ধরা পড়েছে, এরকম কোনো পেশেন্ট কিন্তু ফার্স্টেই আসে না। আমরা এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে 3 বছর 4 বছর ধরে ভুগছেন, একটা রোগ থেকে অন্য রোগ সঙ্গে করে নিয়ে আমাদের কাছে আসেন। আর ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে এসেছে অস্টিওআর্থারাইটিসে যারা অলরেডি নি রিপ্লেসমেন্ট করে ফেলেছে, কিন্তু তাও আবার সেই প্রবলেম আবার এসেছে। তো সেই কারণে আমরা বলছি যে কোনো রকম নি রিপ্লেসমেন্ট বলুন, কোনো রকম সার্জারি বলুন, কিচ্ছু করার দরকার নেই। অস্টিওআর্থারাইটিসের সুন্দর একটা ট্রিটমেন্ট আছে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রিটমেন্ট আছে। শুধু একবার দেখে নিতে হবে যে আপনার স্টেজটা কোনটা, স্টেজটা কত আছে, ক্ষয়টা কত আছে, সেইটা দেখার পরই কিন্তু আমরা বলতে পারবো যে আপনার কতদিন সময় লাগবে। কারণ আপনি 3 বছর 4 বছর ধরে যেহেতু ভুগছেন, নিশ্চয়ই আপনার স্টেজটা ফার্স্ট স্টেজে থাকবে না। আর যেটা কন্ডিশন সেটা হচ্ছে আপনি অলরেডি পেনকিলার, স্টেরয়েড নিয়ে আপনি কিন্তু বিভিন্ন অর্গান আপনার এফেক্টেড হয়ে গেছে। তাই আমাদের কাছে চ্যালেঞ্জটা বেশি থাকে, কারণ আমাদের কাছে সময় কম। আপনার এতগুলো রোগকে সারাতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং সেটা আবার রিপোর্টসেও আমরা দেখাবো। তাই সেই কারণে বলবো যে কোনো রকম সার্জারির প্রয়োজন নেই, অবশ্যই ট্রিটমেন্ট আছে। আর এটার জন্য একবার আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমরা আপনাকে দেখে বলে দেবো এক্স্যাক্ট আপনার কতদিন লাগবে। একদম। আর বিশ্বাস কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের উপর। আর এই বিশ্বাস আরো বেশি পোক্ত হয় যখন দেখি যে এনবিপিতে যারা এসেছিলেন তারা ভীষণ ভালো আছেন। তো সেরকম কিছু মানুষের একটু কথা শুনবো এবং তারপর আবারও আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল। এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ? আমি এখন অনেক ভালো, ১৬ আনার একান্নি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ। কি বলবেন?
অবশ্যই বলবো আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল মেডিকেল কৃষ্ণনগর চেম্বার কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট 1 নম্বর, আমি হাতের রোগী 40 বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100%-এ 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়াই। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? ওই তো বছর 3-এর প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করি কেমন আছে? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথবাগে আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রীতা দাস। বয়স? 50। আচ্ছা, কোথায় আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কি করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছু বাকি নেই, ঠিক কিন্তু আছে। কেউ কি আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচন্ড খিদে হবে, একদম সত্যি কথা। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। যে বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে চেম্বারে এত মানুষের ভিড়, তবে সেই পেশেন্টদের মধ্যে সব থেকে বড় সংখ্যক পেশেন্ট কিসের থাকে? অস্থির সমস্যা, সুগার বা যে কোনো ক্রনিক ডিজিজের সমস্যা বা পেটের সমস্যা। তাই বারংবার এই সমস্যাগুলো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের জন্য আলোচনা করতে হয় এবং জানান দিতে হয় যে এই সমস্যাগুলোর মধ্যে যদি আপনি পড়েন বা আপনার কোনো পরিচিত মানুষ বা আপনার পরিবারের মানুষরা থাকেন, তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনার জন্য কতটা ভালো ট্রিটমেন্ট করছে। প্রমাণিত সত্য যে এই রোগগুলোতে শুধুমাত্র আপনি ভালো হতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এটা আমাদের কথা নয়, যাদের কথা আমরা শুনি, বাইরে যাদের কথা শুনি, তাদের কাছ থেকে কিন্তু এটা একেবারে পরিষ্কার। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবশ্যই অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। আরও একবার ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক স্বাগত।
এবং তার পাশাপাশি অবশ্যই ডাক্তারবাবুর কাছ থেকে এটাও একটু জেনে নেব যে সুগার বা ডায়াবেটিস বা মধুমেহ বা সাইলেন্ট কিলার যে নামে আমরা তাকে জানি না কেন, চিনি না কেন, কেন এতটা ভয়ঙ্কর, কেন একে সত্যি একটু ভয় পেয়ে চলা উচিত বা এর প্রতি সচেতনতা বাড়ানো উচিত, একটু শুনবো ডাক্তারবাবুর কাছ থেকে। ডায়াবেটিস জিনিসটা আমি এটা বলবো যে দুটো কারণের জন্য। এক হচ্ছে ডায়াবেটিস তো সাইলেন্ট কিলার। এটা কি হয়, যদি আমাদের কন্ট্রোলের মধ্যে না থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের বিভিন্ন রকম অর্গানকে এফেক্ট করে। তার মধ্যে যেমন কিডনি আছে, চোখ আছে, নার্ভ আছে, লিভার আছে, তো সেগুলো আস্তে 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 ড্যামেজ হতে থাকে। তো সেই কারণে সুগার জিনিসটাকে অবশ্যই কন্ট্রোলে রাখা উচিত। এটা শুরু থেকেই ওটাকে কন্ট্রোল করা উচিত। যদি দেখা যায় যে হ্যাঁ আমি এক জায়গায় ট্রিটমেন্ট করছি, আমার কন্ট্রোল হচ্ছে না, তাহলে কিন্তু ইমিডিয়েট সেই ট্রিটমেন্টটাকে চেঞ্জ করুন। আর একটা জিনিস আমি বলবো যে অনেক পেশেন্ট আমরা দেখেছি যে একটা ফার্স্ট্রেটেড হয়ে যায়, কারণ অন্যান্য জায়গাতে কি বলে যে আপনাকে এই সুগারের মেডিসিন কন্টিনিউয়াসলি খেয়ে যেতে হবে, আপনাকে পুরো লাইফ আপনাকে খেয়ে যেতে হবে সুগারের ওষুধ। তো সেই কারণের জন্য অনেকে কি করে যে সুগার থাকলেও ওষুধকে ধরতে চায় না। এর ফলে কি হয় যে সুগারটা আস্তে 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 বাড়তে থাকে এবং একটা সময় গিয়ে তার বিভিন্ন রকম প্রবলেম দাঁড়ায়। তো সেখান থেকে আমরাই একমাত্র বলেছি যে সুগারের জন্য আজীবন ওষুধ খেতে হবে না। কারণ হচ্ছে এটার একটা লজিক আছে যে আগে জানতে হবে যে আমার শরীরেতে সুগার লেভেলটা বাড়ছে কেন বা সুগার জিনিসটা আসছে কেন। কারণ হচ্ছে আমাদের প্যাঙ্কিয়াস বলে একটা অর্গান থাকে, সেই অর্গানের একটা ফাংশন থাকে যেটা হচ্ছে ওখান থেকে ইনসুলিন বের হয়। তো প্যাঙ্কিয়াসটা যখন ড্যামেজ হয়ে যায় তখন কি হয় যে এই ইনসুলিনের ফর্মেশনটা কমে যায়। আর যখনই এই ইনসুলিনের ফর্মেশনটা কমে যায় তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বাড়তে থাকে। তাহলে আমরা অন্যান্য জায়গাতে যেটা ট্রিটমেন্ট হয় অন্যান্য জায়গাতে সেটা কি হয়, এই সুগার লেভেলটাকে শুধু কন্ট্রোলের জন্য মেডিসিনস দেওয়া হয়। এর ফলে কি হয়, যতদিন উনি খাবেন ততদিন সুগার লেভেল আপনার কন্ট্রোলে থাকবে এবং সেটা আপনাকে আজীবন খেয়ে যেতে হবে। কিন্তু আমরা যে ট্রিটমেন্টটা দিই আমরা করি হচ্ছে প্যাঙ্কিয়াসটাকে আমরা ঠিক করি। কারণ প্যাঙ্কিয়াস যদি ঠিক হয় তাহলে কি হবে, ইনসুলিন ফর্মেশনটা বাড়বে। ইনসুলিনের ফর্মেশনটা যখন বেড়ে গেল তখন কি হবে, আমাদের ব্লাডের মধ্যে যে সুগার লেভেল সেটা আলটিমেটলি কমে যাবে এবং ইনসুলিনের ফর্মেশনটা ঠিক থাকবে। এর ফলে কি হয় যে আমরা একটা সাডেন পিরিয়ডে আমরা ট্রিটমেন্ট করি, সেটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 4 মাস হতে হবে। কারণ এটা দেখতে হবে উনি যখন আসছেন ওনার সুগার লেভেলটা কত, এবং তারপরে আমরা ঘরোয়া কিছু উপাচার বলে দিই, সেইটা যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করেন, লাইফস্টাইল যেরকম বলে দেওয়া হবে সেইটা যদি মেনটেন করেন, ডায়েট কিছু বলে দেওয়া হবে সেইটা যদি আপনি ঠিকঠাক মতো মেনটেন করেন, তাহলে দেখবেন একটা সময়ের পর আপনাকে সুগারের জন্য কোনো ওষুধ খাবার প্রয়োজন হবে না। একদম ঠিক কথা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কিন্তু বলে থাকেন যে সুগার নিয়ে আমরা স্যাটিসফাই নই, অন্য কোনো প্যাথোতে ট্রিটমেন্ট তো করছি কিন্তু দীর্ঘদিন ধরে মেডিসিন তো খাচ্ছি, কিন্তু কোথায় ভালো হচ্ছে, মেডিসিন বন্ধ করে দিলে আবার তো সুগার যে স্থানে সেখানেই কিন্তু পৌঁছে যাচ্ছে, বা সুগারের সাইড এফেক্ট সেগুলো কিন্তু ভয়ঙ্কর। আমরা সেই বিষয়গুলো নিয়েও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করব, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। সঞ্জয় ঘোষ। হ্যাঁ বলুন সঞ্জয় বাবু, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে দেখেছি মাসে হচ্ছে হঠাৎ করে হাঁটুই ব্যথা হচ্ছে। হাঁটুতে ব্যথা হচ্ছে। আপনার বয়সটা একটু বলুন ডাক্তারবাবুকে। বয়স আমার 45। 45। আর কোনো ডক্টর দেখাননি তো এখনো পর্যন্ত? না না, কোনো ডাক্তার দেখাইনি, আমি ডাক্তারের একটু পরামর্শ নিতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ বলুন, ব্যথাটা আপনার কোথায় আছে? হাঁটুই ব্যথা, ওই মাসে হচ্ছে দুটো হাঁটুই ব্যথা হচ্ছে, অল্প হালকা। এটা কি সব সময় ব্যথা হয় না যখন আপনি হাঁটছেন কিংবা সিঁড়ি ভাঙছেন তখনই ব্যথাটা বেশি হয়? হ্যাঁ এটা বলেছেন ঠিক আছে, সিঁড়ি ভাঙলে একটু ব্যথা হয় হালকা, আর এমনি নর্মাল যখন বসে থাকেন তখন হয় না। এক্সরেও তো করাননি হাঁটুর? না কিছু করাই নেই। দেখুন আপনি যেটা বলছেন এটা কিন্তু আপনার একটা অস্টিওআর্থারাইটিসের ফার্স্ট সাইন। কারণ এই যে আপনার ব্যথাটা হচ্ছে সিঁড়ি ভাঙতে গেলে, হাঁটতে গেলে, যদি অন্য কোনো কারণে হতো তাহলে আপনার সব সময় আপনার ব্যথাটা থাকতো, কিন্তু আপনি যখন মুভমেন্ট করছেন, যখনই আপনার হাঁটুটাকে ভাঁজ করার দরকার হচ্ছে তখনই আপনার ব্যথাটা হচ্ছে। কারণ হচ্ছে আপনি এখন যদি আপনি এক্সরে করেন আপনি দেখবেন ওখানেতে একটা টার্ম লেখা থাকবেই, সেটা হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ। ডিজেনারেটিভ চেঞ্জ ওখানেতে
আলটিমেটলি ক্ষয় চালু হয়ে গেছে, কারণ আপনার দুটো হাঁটুর গ্যাপ কিন্তু কমে গেছে। সেই কারণে যখনই আপনি সিঁড়ি ভাঙছেন আপনাকে কিন্তু হাঁটুটা ভাঁজ করতে হচ্ছে। যখনই ভাঁজ করছেন দুটো হাঁটুর জয়েন্ট একে অপরের সাথে লাগছে, সেখান থেকে কিন্তু পেন হচ্ছে। আর আপনি যেটা বলছেন এখন যে আমার জাস্ট এই কয়েকদিন হলো এবং আমার ব্যথাটা অল্প হালকা ব্যথা, তার মানে জানবেন এটা আপনার ফার্স্ট স্টেজ। এই জায়গা থেকে যদি আপনি সাবধান হয়ে যান, যদি আপনি ঠিক মতো করে ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু দেখবেন আপনার বেশি সময়ও লাগবে না এবং ব্যথা যন্ত্রণাটা বাড়বে না এবং এরকম স্টেজে এসে পৌঁছাবে না যে আপনি একদমই হাঁটাচলা করতে পারছেন না। তো একবার আমাদের সাথে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কিছু রিপোর্ট করে দেখে নিতে হবে। রিপোর্টসটা দেখে আপনাকে বলে দেবো যে কত দিনের মধ্যে আপনি সুস্থ হবেন এবং সেই টাইমের মধ্যে আবার আমরা এক্সরে করব। দুটো মেলালেই আপনি বুঝতে পারবেন আগের থেকে কীরকম আছেন। একদম তাই অস্থির সমস্যা হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক যোগাযোগ কিন্তু করতে হবে এবং যোগাযোগ করার জন্যই কিন্তু স্ক্রিনে যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার, সেই নাম্বার কিন্তু নোট করতে হবে কারণ অনুষ্ঠান শেষ হয়ে যাবে। কিভাবে এনবিপির সঙ্গে আপনি যোগাযোগের এই বন্ধনে আবদ্ধ থাকতে পারবেন শুধুমাত্র এই নাম্বারকে কেন্দ্র করে 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বার অবশ্যই মোবাইলে সেভ রাখুন। আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলাম ডাক্তারবাবু। সুগার যেটা আমরা বারবারই বলি যে এই যে যেমন আমি বললাম যে একটা তো সাইড এফেক্ট বিভিন্ন রকম থাকেই, তার সাথে সাথে মানুষ কী হয় ফার্স্ট্রেটিং হয়ে যায়। তো সেই কারণে আমরা বলছি যে এইটাকে নিয়ে চিন্তা করারও কোনো কারণ নেই। যদি দেখছেন যে হ্যাঁ আপনি 2 বছর 3 বছর ধরে সুগারের জন্য ট্রিটমেন্ট করছেন, আপনার ঠিক হচ্ছে না, আপনার লেভেলটাও আপনার ঠিক জায়গাতে আসছে না এবং তার সাথে সাথে হয়তো আপনার কিডনিরও এফেক্ট হয়েছে কিংবা হয়তো লিভারের প্রবলেমও দেখা যাচ্ছে, তো এটাকে নিয়ে ফেলে রাখবেন না। আর এটাকে নিয়ে ওই হচ্ছে না বাড়ছে না ঠিক আছে চলুক এই ওষুধই খেয়ে যাই, এই জিনিসটা করবেন না, কারণ ভবিষ্যতে এটা থেকে অনেক রকমের প্রবলেম আসবে। আপনি হয়তো একটা স্টেজে গিয়ে দেখবেন যদি এটা চোখে এফেক্ট করে আপনি একটা সময় কিছু দেখতে পর্যন্ত পারবেন না। যদি এটা কিডনিতে এফেক্ট করে তাহলে দেখবেন একটা সময় গিয়ে কিন্তু আপনার কিডনির একটা বড় সমস্যা দেখা যাবে, ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাবে এবং আপনার ইউরিন কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো এই স্টেজে যাতে না যায়, তাই যদি দেখছেন যে কন্ট্রোল হচ্ছে না তাহলে অবশ্যই আমরা বারবার ধরে বলছি যে সুন্দর ট্রিটমেন্ট আছে এবং একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট আছে যেখানে আপনাকে আজীবন ভোর মেডিসিন খেয়ে যেতে হবে না। আমরা আপনার সুগার লেভেল দেখে প্রথম দিনই বলে দেবো যে কত দিন সময় লাগবে এবং সেই সময়ের মধ্যে প্রত্যেক মান্থে আপনাকে সুগারের রিপোর্ট করাবো, প্রত্যেক 15 দিন ছাড়াও আপনাকে দরকার পড়লে সুগারের রিপোর্ট করাবো। রিপোর্টটা আপনি করিয়ে নিয়ে আসবেন আপনার জায়গা থেকে। যে রিপোর্টস আপনি নিয়ে এসছেন আপনি মেডিসিন চলার পর দেখবেন 15 দিন পরই আপনার সেই লেভেলটা কোথায় গেছে এবং একটা সময় গিয়ে আমরা কি করব মেডিসিনস বন্ধ করে দেবো। হ্যাঁ কিছু নিয়মকানুন থাকে সেটা আমরা বলে দেবো যখন আমরা মেডিসিন স্টপ করব, আপনি সেটাকে ফলো করুন, দেখবেন আপনি আজীবন সুস্থ থাকবেন। এই সুগারের জন্য আপনাকে ওষুধ খেতে হবে না। একদম ঠিক কথা, কারণ শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করলেই কিন্তু স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হওয়ার জন্য সবার আগে দরকার নিজেকে সুস্থ রাখা। সমস্যা আমার শরীরে আসতেই পারে কিন্তু কত তাড়াতাড়ি আপনি ভাগিয়ে দিতে পারলেন সেই সমস্যাকে, এটা যারা পারেন তারা কিন্তু সত্যিকারের স্মার্ট পারসন। যদি আপনি স্মার্ট হয়ে উঠতে চান তাহলে অবশ্যই রোগকে পুষে রাখবেন না। আপনার পাশে কিন্তু সবসময় রয়েছে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, আমি সুমিত দাস বলছিলাম। কোথা থেকে বলছেন? পাঁচকুড়া থেকে বলছি। আচ্ছা, কি প্রবলেম বলুন? সমস্যা গ্যাস অম্বলের সমস্যা। বয়স কত আপনার? বয়স বেশি নয়, 30। বেশি নয় 30, মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে 30-এ এতটা গ্যাস অম্বলের সমস্যা হওয়া উচিত নয়, তাই তো? একদম ঠিকই বলছেন। আপনি কি খালি পেটে থাকেন? সকালবেলাটা খালি পেটে হয়ে যায়। এটা অনেক দিন ধরেই থাকছেন, মানে আপনার একটা মিল থেকে আর একটা মিলের গ্যাপটা অনেকটা বেশি থাকে, তাই তো? একদম। আচ্ছা দেখুন, মেন জিনিস হচ্ছে যদি এটা লং টার্ম আপনার যদি এই খাবারের গ্যাপিং থাকে সেখান থেকে কি হয় আস্তে আস্তে আমাদের হজম শক্তিটা কমে যায় এবং তার কিন্তু এফেক্ট পড়ে লিভারের ওপর। কারণ লিভার থেকে অনেক এনজাইম বেরোয় যেটা আমাদের হজম করতে সাহায্য করে, কিন্তু সেই লিভারে যদি ঠিকঠাক মতো কাজ না করে সেখান থেকে কিন্তু আমাদের হজম, গ্যাস অম্বল এই জিনিসগুলো কিন্তু আসে। তাই এটা আমরা বারবার ধরে দেখেছি। এর অন্য কারণও থাকে কিন্তু ম্যাক্সিমাম কারণ আমরা যখনই জিজ্ঞাসা করেছি কোনো পেশেন্টকে যে যারা এসে বলেছে যে আমাদের পেটের প্রবলেম হচ্ছে, তাদেরকে একটা কথা, এই যেমন এনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি খালি পেটে থাকেন, হ্যাঁ এইটাই হচ্ছে কারণ।
খালি পেটটা দেবেন না আপনি। আপনি চেষ্টা করুন প্রত্যেক 2.5 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খাবার, একটা বড় মিল, ছোট মিলে একটা বড় মিল থেকে আরেকটা বড় মিলের মধ্যিখানেতে আপনি কিছু খাওয়ার চেষ্টা করুন। দেখবেন এটা প্রায় আপনার 40 থেকে 50% এই রোগটা ওখানেতেই সেরে যাবে। তারপর অবশ্যই এর জন্য ট্রিটমেন্ট আছে, মেডিসিনস আছে। আপনার একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের কাছে আসুন, যোগাযোগ করুন, আমরা একবার দেখে নিই। একটা LFT বলে টেস্ট করাতে হবে, লিভার ফাংশন টেস্ট। সেটা করলে বোঝা যাবে যে আপনার অ্যাকচুয়ালি লিভারের কোন কোন জায়গায় প্রবলেমটা হয়েছে, কোন কোন এনজাইমের প্যারামিটারটা কত আছে, সেটা একবার দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর আমরা মেডিসিনস দিয়ে দেবো এবং দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে এই প্রবলেম থেকে আপনার সলভ হয়ে গেছে। একদম। আর এই সব কিছুর জন্য সত্যি যোগাযোগের প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে, বারংবার এই কথাটা কিন্তু বলছি। এবং পাশাপাশি কিন্তু একজন দুজন নয়, একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক কিন্তু রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। সব থেকে বেশি যে রোগে আমরা এখন আক্রান্ত সেটা সুগার বা ডায়াবেটিস। এমন কোনো পরিবার নেই যে পরিবারে এই রোগে আক্রান্ত মানুষকে আমরা খুঁজে পাবো না। যদি খুঁজে পেতাম আমরা তাহলে সত্যিই সেই পরিবারের জন্য গর্ববোধ করতাম। তো হু করে বেড়ে চলা এই রোগকে কন্ট্রোল করতে হবে। আর শুধুমাত্র সুগারের মধ্যে সীমাবদ্ধ থাকে তা না, ডাক্তারবাবু যেটা বলছেন এটা হাজার একটা কিন্তু বড় বড় গুরুত্বপূর্ণ অর্গানকে খারাপ করে দেওয়া এবং পাশাপাশি আপনার স্কিনকেও খারাপ করে দেওয়া, অনেক কিছু করতে পারে। সবকিছু আলোচনায় টাইম থাকলে আবারও ফিরে আসছি, তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার। কোথা থেকে ফোন করছেন? আমি জয়রামবাটি থেকে ফোন করছি। জয়রামবাটি থেকে, বলুন কি প্রবলেম? হ্যাঁ আমি বলছি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম আরামবাগে। আরামবাগে, আচ্ছা বলুন। দেখিয়েছিলাম, আমার কবে বসবে আর ওষুধ কিছু বাকি ছিল। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে যোগাযোগ করেছিলেন? আমি লাঞ্চের একটু সিরাপ চেপে গেল, ওষুধ দিয়েছিল, ওষুধ দিতে পারিনি, কিছু ওষুধ বাদ। আচ্ছা, কিছু ওষুধ বাদ আছে। আগের থেকে একটু ভালো হয়েছেন, যদিও তো আপনি সব ওষুধ নেননি, এটাই তো মুশকিল। হ্যাঁ সব ওষুধ নিতে পারিনি, আর এখন একটু অসুবিধা হচ্ছে যে ঘুমটা ঠিক মতো হচ্ছে না। আগের থেকে একটু ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে, বেশ বেশ। ডাক্তারবাবুকে আবার কবে পাবেন বা পুরো মেডিসিন উনি নেন? উনি ঠিক আছে, আপনি একটা কাজ করুন, 9 তারিখে আমি থাকবো আরামবাগেতে, 9 তারিখে চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারেতে একবার ফোন করুন, আপনাকে এক্স্যাক্ট টাইমিংটা বলে দেবে। কারণ আপনি যেহেতু আপনাকে দেখিয়েছেন, আপনি জানেন যে ওখানে ভিড়টা কতটা থাকে, তো সেই কারণে পার্টিকুলারলি টাইম আপনাকে বলে দেবে, সেই টাইমে আসুন। তো হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করুন। অবশ্যই আপনি ঠিকঠাক মতো গাইডলাইন যদি মানেন, কারণ আপনি দেখছেন যে আপনি পুরো মেডিসিনস আপনি এখনও পর্যন্ত নেননি, অর্ধেক মেডিসিনস আপনি নিয়েছেন। তাতে যদি আপনি এই দিন 15-র মধ্যে বলেন যে আমি আগের থেকে সুস্থ আছি, ভালো আছি, কারণ এটা আপনি ফোন করে বললেন, ঠিক আছে, তো অবশ্যই আপনি সুস্থ হবেন। যে টাইম বলেছি সেই টাইমের মধ্যে, আশা করি আপনাকে টাইমও আমি বলে দিয়েছি, কারণ আমরা প্রত্যেকটা পেশেন্টকে প্রথম দিন দেখার পরই বলে দেওয়া হয় যে আপনি কতদিনের মধ্যে সুস্থ হবেন। তো যে টাইম আপনাকে বলেছি সেই টাইমের মধ্যেই আপনি সুস্থ হবেন। হ্যাঁ, কিন্তু আমরা যে কথাগুলো বলছি সেগুলো একটু মেনে চলুন, ঠিকঠাক মতো মেডিসিনসগুলো খান। কারণ আপনাকে সুস্থ করার আমাদের কাছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে মেডিসিনস, এবং যা যা গাইডলাইন আপনাকে বলে দেবো সেটা যদি আপনি ঠিকঠাক মতো করে পালন করেন, দেখবেন অবশ্যই সুস্থ হবেন। যে টাইমের মধ্যে বলবো সেই টাইমের মধ্যেই সুস্থ হবেন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে টাইমটা বলে দেবেন। 9 তারিখে আমি থাকবো, আরামবাগেতে আমি থাকবো 9 তারিখে। একদম, কারণ ফাঁকি দিয়ে বোধহয় জীবনে কোনো বড় কাজেই বোধহয় সিদ্ধি লাভ করা যায় না। এবং আপনি যদি ভেবে থাকেন যে আরে অনেকে তো কম ওষুধ কিনে বা হাফ ওষুধ কিনে, মাঝে মাঝে ওষুধ বন্ধ করেও মোটামুটি ভালো আছে, তাহলে এভাবে চললে মন্দ কি? আমি এভাবে চলবো, কিন্তু আমার মনে হয় যে আমার মনে হয় আপনারাও এটার পক্ষপাতী একদমই নন। না, আমরা বারবারই বলি যে আমরা যেহেতু একটা টাইম বলে দিচ্ছি, যে সেটা যে কোনো রোগের জন্য হোক, সেটা সুগার নিয়ে আসুক, আর্থারাইটিসের নিয়ে আসুক, কিংবা রিমাটয়েড আর্থারাইটিস নিয়ে আসুক, কিডনির প্রবলেম নিয়ে আসুক, সোরিয়াসিস বা অন্য কোনো রকম স্কিনের কোনো রকম সমস্যা নিয়ে আসুক না কেন, যে কোনো রকম ক্রনিক ডিজিজ, তো আমরা কিন্তু শুরুতে টাইমটা বলে দিই। একটা টাইম বলে দেওয়ার মানেটা হচ্ছে যে আমাদের কাছে 3 থেকে 4 মাস আমরা সময় নিয়ে নিচ্ছি, বা কারুর ক্ষেত্রে একটু বেশি, তো আমাদেরকে ওই টাইমের মধ্যে আপনাকে সুস্থ করতে হবে। তো সেই টাইমের মধ্যে সুস্থ করতে গেলে আমরা যে গাইডলাইনগুলো বলছি সেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। এই নয় যে আমি অর্ধেক শুনলাম না, একদিন আমি গ্যাপ দিয়ে মেডিসিনস খেলাম, সেটা করলে কিন্তু হবে না।
আপনাকে রেগুলারলি রাখতে হবে, মেডিসিনস ওই টাইমের মধ্যে যাতে বন্ধ না হয়, এবং যা যা আমরা বারণ করব সেইগুলো যেন বারণই থাকে। তাহলে দেখবেন আপনি যে টাইম নেওয়া হবে, আমরা যে টাইম নেব সেই টাইমের মধ্যেই সুস্থ থাকবেন। একদম, মানে একদম বাধ্য স্টুডেন্ট হয়ে থাকতে হবে। বাধ্য স্টুডেন্ট দেখুন রেজাল্টও ভালো করে, আর বাধ্য পেশেন্ট যদি আপনি হয়ে উঠতে পারেন তাহলে কিন্তু আপনি তাড়াতাড়ি ভালো হবেন, লাভটা কিন্তু আপনার। তাই এবার মানবেন কি মানবেন না আপনার বিষয়। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি সোমা রায় বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? হাওড়া। হাওড়া? হ্যাঁ। আচ্ছা বলুন, কি প্রবলেম? আমি অনেকক্ষণ কোথাও কাজ হলে বসে থাকছি, তো তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখুন পায়ের পাতাটা ফুলছে। এটা নর্মাল হাঁটা চলা করলে হচ্ছে না, কিন্তু মানে বসে থাকলাম এখন, তারপরে পাটা ফুলছে, তারপর আর হাঁটা যাচ্ছে না, এতটাই ফুলছে, আর মানে পায়ে ব্যথা হচ্ছে। আপনার বয়সটা কত? করা যাচ্ছে না। 30? হ্যাঁ। আচ্ছা, আপনি কি সুগার, প্রেশার বা হার্টের জন্য বা কোলেস্টেরলের জন্য কোনো রকম ওষুধ খান? না, ওষুধ কোনো মেডিসিন খাওয়া নেওয়া হয় না। প্রেশার কি আপনি চেকআপের মধ্যে রাখেন? প্রেশার, সুগার? প্রেশারটা হ্যাঁ চেকআপের মধ্যে রাখি, 130, 136 এরকম। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিড এইসব জিনিসগুলোকে কি মাঝে মধ্যে টেস্ট করেন, করে দেখেন? না, সেভাবে করা হয়নি। পায়েতে কোনো রকম ব্যথা আছে? না, ব্যথা যখন ফুলে তখনই অসুবিধাটা হয়, নাহলে এমনি কোনো ব্যথা। যখন ফোলে তখন কি হয়? পাটা শুধু ভারী লাগে না হালকা তার সাথে ব্যথাও থাকে? ভারী লাগে, না হাঁটার খুব অসুবিধা, জুতো পরা যায় না, এরকম আর কি। আচ্ছা, আপনি সুগার টেস্টটা লাস্ট কবে করেছেন? বছরখানেক আগে হয়ে যাচ্ছে করা, এর মধ্যে করা হয়নি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আপনার যেটা পা ফুলছে সেটা দেখতে হবে কি কারণে। কারণ হচ্ছে, আমি এই যে জিজ্ঞাসা করলাম আপনার সুগার, প্রেশার, ট্রাইগ্লিসারিড বা কোলেস্টেরল এইসব জিনিসগুলো আপনার বেশি আছে কিনা, কারণ এইগুলো কিন্তু একটা কারণ এই পা ফোলার জন্য। তার সাথে সাথে আরেকটা জিনিসও হচ্ছে মেন কারণ থাকে, সেটা হচ্ছে আপনার যদি কিডনির কোনো সমস্যা বাড়ে। কারণ আমরা বারবারই বলেছি প্রোগ্রামের মাধ্যমে যে কিডনির কোনো রকম সমস্যা হলে তার সিমটম কিন্তু স্টার্টিং দেখা যাবে যে আপনার পায়ে হালকা সোয়েলিং হবে, এবং তার সাথে সাথে আপনার ফেসে, আপনার মুখেও একটু হালকা সোয়েলিং থাকবে। তো কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে, রিপোর্টস করে দেখতে হবে। হ্যাঁ, ট্রিটমেন্ট অবশ্যই থাকে, কারণ আছে, আগে কারণটা আমাদেরকে জেনে নিতে হবে। তাই তার জন্য যেটা করতে হবে, আপনাকে একবার আসতে হবে আমাদের কাছে, আমরা থরলি একবার চেক আপ করি, চেক আপ করে একবার দেখে নিই যে আপনার এক্স্যাক্ট কোন কারণের জন্য পাটা ফুলছে। তারপর যখন আমরা ওষুধ দেবো তখন দেখবেন জিনিসটা কমে যাবে। এই যে আপনার পা ফুলছে, আপনি এখন যদি অন্যান্য জায়গায় যান কিংবা দোকানে যান, আপনাকে হয়তো পা ফোলার ওষুধ দেবে, যে হ্যাঁ পাটা ফুলছে, একটা ওষুধ দিলাম, পা ফোলাটা কমে গেল, কিন্তু যে কারণটা সেটা কিন্তু আপনার শরীরের মধ্যে রয়ে গেল। সেটা আবার ভবিষ্যতে আস্তে আস্তে কিন্তু অন্য নানা রকম সিমটমের মধ্যে দিয়ে ওই রোগটা কিন্তু বাড়বে। তো এই সামান্য পা ফোলাটাকে কিন্তু অবহেলা করবেন না, এটার পেছনেতে অনেক বড় বড় রোগ থাকে। তো সেই কারণে বলছি যে একবার থরলি চেক আপের প্রয়োজন আছে। হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা ঠিক গাইডলাইন দিয়ে দেবো, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেখবেন আপনি সুস্থ হয়ে উঠেছেন। একদম। আর সবকিছু পাওয়ার জন্য যোগাযোগ কিন্তু করতে হবে। বাড়িতে বসে শুধুমাত্র অনুষ্ঠান দেখে কিন্তু সত্যি লাভ হয় না। না, লাভ হয় না এই কথাটা বলবো না, লাভ তো নিশ্চয়ই হয়। আপনি অনেক কিছু জানতে পাচ্ছেন, সচেতনতা বাড়াতে পাচ্ছেন, রোগীর সিমটম জানতে পাচ্ছেন, এই ধরনের সমস্যা হলে আপনি কি করবেন কি করবেন না জানতে পাচ্ছেন, বা আপনার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কতটা ভাবছে, কতটা করছে, সবটাই আপনি জানতে পাচ্ছেন। কিন্তু জানতে পাচ্ছেন, করতে কিন্তু পাচ্ছেন না। করতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে, এবং তার জন্য কিন্তু স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন, আর জেনে নিন যে আপনার কাছের চেম্বারে আপনি কবে কোন চিকিৎসককে পাচ্ছেন। যেমন আপনাদের সুবিধার জন্য বলে রাখি যে সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন সোমবার করে, মঙ্গলবার কিন্তু ওনাকে শিবপুরে পাচ্ছেন, বুধবার করে কিন্তু ওনাকে বালচিগুড়ি এবং আপনারা শোভাবাজার চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার করে কিন্তু ওনাকে বেলুর চেম্বারে পেয়ে যাচ্ছেন,
শনিবার করে খিদিরপুর চেম্বারে পাচ্ছেন, রবিবার করে কিন্তু ওনাকে লান্সটাউন চেম্বারে কিন্তু পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পেয়ে যাচ্ছেন শুক্রবার করে, লান্সটাউন চেম্বারে পাচ্ছেন মঙ্গলবার, এবং আপনারা কিন্তু সোমবার করে বেলুর চেম্বারে পেয়ে যাচ্ছেন। এছাড়া অবশ্যই আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ডক্টর এস ঘোষালকে বৃহস্পতিবার করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লান্সটাউন চেম্বারে, এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে আরো অনেকগুলি চেম্বার, এবং সেই চেম্বারের কথা তো ফিরবো। যিনি ফোনে আছেন তাকে বলবো একটু আমাদের সাথে থাকুন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু মেছেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন। ডক্টর অয়ন হালদার আজকে আমাদের সাথে রয়েছেন, এবং ডাক্তারবাবুকে আপনারা কিন্তু হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে কিন্তু পাচ্ছেন। এবং পাশাপাশি বলবো এই মাসেই কিন্তু দিল্লিতে চেম্বার রয়েছে, তাই দিল্লি থেকে যারা অনুষ্ঠান দেখছেন বা আপনার পরিচিত মানুষ যদি দিল্লিতে থাকেন তাহলে প্লিজ তাদেরকে হেল্পলাইন নাম্বারটা হাতে তুলে দিন, যেন ফোন করে অন্ততপক্ষে যোগাযোগটা করতে পারেন। পাশাপাশি ডক্টর এস ঘোষালকে কিন্তু রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। বাংলাদেশে কিন্তু চেম্বার রয়েছে। ডাক্তারবাবু কিন্তু আমাদের বিস্তারিতভাবে বলেও দিলেন যে বাংলাদেশে 28শে জুন আবারও কিন্তু চেম্বার রয়েছে এবং আপনারা যাচ্ছেন। 28শে জুন আমরা থাকছি বাংলাদেশেতে। আপনি যারা যারা দেখাতে চান একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কারণ বুকিংটা খুব দরকার, সময় খুব কম থাকে, তাই বুকিংটা করে নামটা লিখিয়ে দিন, কারণ বুকিং ছাড়া কিন্তু ওখানেতে পেশেন্ট দেখা খুবই মুশকিল। তো সেই কারণে বলবো যে ফোন করুন হেল্পলাইন নাম্বারে, হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং বুকিং করে নিন। আর একটা কথা, যেনারা আসবেন সমস্ত রিপোর্টস নিয়ে আসবেন, কারণ আগেরবারে আমরা গেছিলাম দেখলাম অনেকে কোনো রকম রিপোর্টস নিয়ে আসেনি। তো আমাদের একটা রিপোর্টস দেখতে হয় যে আপনি রোগের জন্য ভুগছেন, কি কি আপনার আছে, তাই রিপোর্টসগুলো অবশ্যই সঙ্গে রাখবেন। আর পাশাপাশি ব্যাঙ্গালোর নিয়েও কিন্তু এনবিবির ডিরেক্টর এবং অন্যান্য চিকিৎসকেরা কিন্তু ভাবনা চিন্তা করছেন, তাই ব্যাঙ্গালোর থেকে যারা অনুষ্ঠান দেখছেন বা আপনার পরিচিতরা যদি কেউ ব্যাঙ্গালোরে থাকেন তাদেরকেও জানান দিন যে কামিং সুন আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি ব্যাঙ্গালোরে। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? বর্ধমান থেকে বলছেন। বয়সটা বলে সমস্যাটা বলবেন। প্রবলেম হচ্ছে আমার মানে খাবার পরে, দুপুরে খাবার পরে বা রাত্রে খাবার পরে পেটটা ব্যথা হচ্ছে, তারপরে মানে পটি হওয়ার পরে একটা পটি হয়ে যাওয়ার পরে খাবার। আচ্ছা, খাওয়ার পরে আপনার পেটটাতে ব্যথা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি মোটামুটি এটা হচ্ছে কতদিন? 1 বছরের কাছাকাছি। এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করেছেন আপনি? না করেননি। আপনার কোনো রকম সুগার, প্রেশার কিছু আছে? তার জন্য ওষুধ খান? সুগার নেই? না। কি আছে তবে? কিছু আছে? আচ্ছা, শোনা যাচ্ছিল না, তাই ঠিক আছে, শুনুন আপনি। আপনার পেট কি পরিষ্কার থাকে কিনা সেটা একবার দেখতে হবে। হ্যাঁ, সেটা আমরা একবার জেনে নেবো যখন আপনি আসবেন, কারণ এই সব রোগের ক্ষেত্রে পেটটা পরিষ্কার থাকা খুবই দরকার। তো যদি আপনার এরকম সমস্যা থাকে তাহলে জানতে হবে যে আপনাকে আগে পেটটাকে পরিষ্কার রাখতে হবে এবং ঠান্ডা রাখতে হবে। তার জন্য কিছু ডায়েট প্রপারলি মেনটেন করা দরকার। সেটা এইভাবেতে বলা সম্ভব নয়। হ্যাঁ, ট্রিটমেন্ট অবশ্যই আছে, একটা আলট্রাসোনোগ্রাফিও সঙ্গে করতে হবে, করে দেখতে হবে যে আপনার লিভারের কোনো রকম প্রবলেম দেখা দিচ্ছে কিনা, কারণ এত বছর ধরে যদি কনস্ট্যান্ট একই প্রবলেম থাকে অবশ্যই সেখানেতে লিভারের প্রবলেম দেখা দিতে পারে। তো আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন। বর্ধমানে আমাদের চেম্বার আছে, আপনাকে ভালোভাবে গাইডলাইন দিয়ে দেওয়া হবে এবং দেখবেন আপনি 1 বছর ধরে ভুগছেন, আপনি কয়েক মাসের মধ্যে সুস্থ হয়ে গেছেন। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সরকারবাজার থেকে সায়ন বলছি। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে বলো? আমার না অনেক দিন ধরে হাত পা ঘামাচ্ছে, হাত পা ঘামিয়ে জল বেরাচ্ছে। আমি এর জন্য হোমিওপ্যাথি কিছু খেয়েছি, কমছে না। হাত পা কি হচ্ছে বললেন? হাত পা ঘামছে এবং হাতের তালু থেকে জল বের হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর পায়ের তলা থেকে মানে ঘাম হচ্ছে প্রচন্ড। আপনার কি সুগার, প্রেসার কিছু আছে? না, কিছু নেই। দেখুন, আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে একটা ইউরিক অ্যাসিড টেস্ট করতে হবে।
ঠিক আছে, কারণ অনেক সময় ইউরিক অ্যাসিড থাকলেও কিন্তু আমাদের এই রকম ঘাম বেরোয় হাত এবং পা থেকে, তাই কিছু কিছু পরীক্ষা করতে হবে। সুগার প্রেশার আপনার নেই, জানি না আপনি লাস্ট কবে এটার জন্য চেক করেছেন, তার সাথে সাথে থাইরয়েডটা একবার দেখতে হবে। তো হ্যাঁ, ট্রিটমেন্ট আছে অবশ্যই, আমরা বারবারই বলি যে প্রপার ডায়াগনোসিসটা দরকার, তাই একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করুন, কারণ এইভাবে এখান থেকে বসে তো আপনাকে আমি ডায়াগনোসিসটা করতে পারবো না। তাই আপনার কাছাকাছি যে সেন্টার হবে সেই সেন্টারেতে আপনি আসুন, যিনি থাকবেন উনি আপনাকে গাইডলাইন দিয়ে দেবে এবং রিপোর্টস করতে বলবে। ডায়াগনোসিসটা করার পর অবশ্যই ট্রিটমেন্ট দেবে, আপনি সুস্থ থাকবেন। একদম। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, হেল্পলাইন নাম্বার আপনারা কিন্তু নোট করেছেন, সেই হেল্পলাইন নাম্বারেই কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে, ফোন করতে হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই ডাক্তারবাবুকে। নমস্কার। নমস্কার।